বইঘরে আপনাকে স্বাগতম। আজকের নিবেদন মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার 2। গল্পটির পঞ্চম পর্ব আজ। গল্প পাঠে আমি স্মৃতি। দীপু ঢোক গিলে বলল, মিসেস রওশন বাসায় আছেন? আছেন, ভেতরে এসো। দীপু ছেলেটার পিছে পিছে এসে বলল, আমি তার সাথে একটু দেখা করতে চাই। ও, ভারী ব্যস্ত তো? আজ চলে যাবেন কি না? কি দরকার বলতে পারবে? দীপু আস্তে আস্তে বলল, আমার ঠিক কোনো দরকার নেই, শুধু একটু দেখা করতে এসেছি। একটু ডেকে দেবেন? বেশ। ছেলেটা ভেতরে চলে গেল। তার বয়সী বেশ কজন ছেলে মেয়ে কার্পেটে বসে কি একটা যেন খেলছিল। বড় লোকের ছেলে মেয়েরা এগুলো দিয়ে খেলে। অনেকেই কথা বলছিল ইংরেজিতে। দীপুকে এক নজর দেখে সবাই আবার খেলায় মন দিল। দীপু কী করবে বুঝতে না পেরে একপাশে দাঁড়িয়ে চারিদিক দেখতে লাগলো। কি সুন্দর করে সব কিছু সাজানো। লাল ভারী পর্দা, দেয়ালে বড় বড় চমৎকার সব ছবি, শোকেসে সুন্দর সুন্দর সব পুতুল আর হাজার হাজার বই। একপাশে ছোট খেলনার মতো একটা টেলিফোন, একটা মস্ত টেলিভিশন, তার পাশে আরও কত কি, ও সব কিছুর নামও জানে না। ঠিক তখনই পর্দা সরিয়ে সেই ছেলেটি আর তার পেছনে পেছনে একজন খুব সুন্দরী ভদ্রমহিলা এসে ঢুকলেন। হাতে টুকটুকে একটা লাল ফ্রক। হয়তো কিছু ঠিক করছিলেন। দীপুকে দেখে বললেন, খোকা, তুমি আমার খোঁজ করছো? দীপু মাথা নাড়ল, বলল হ্যাঁ। তারপর ভদ্রমহিলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি দীপু। দীপু দেখল মুহূর্তে ওর আম্মার সারা মুখ ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। থরথর করে কেঁপে উঠলেন। হাত থেকে লাল ফ্রকটি পড়ে গেল মেঝেতে। আস্তে আস্তে এগিয়ে এলেন 2 পা। তারপর বাচ্চা মেয়ের মতো হাঁটু ভেঙে বসে পড়লেন। আম্মা কাঁপা কাঁপা হাতে ওকে কাছে টেনে আনলেন। বিস্ফোরিত চোখে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছু বুঝার আগেই ওকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে উঠলেন। দীপু কাঁদবে না করেও কিছুতেই চোখের পানি আটকাতে পারল না। ওর আম্মা যখন ওকে ছাড়লেন, তখন ওর শার্টের কলার বুক ভিজে গেছে ওর আম্মার চোখের পানিতে। কেঁদে ফেলেছেন বলে ওর একা লজ্জা লাগছিল। ঘরে তাকিয়ে দেখল বাচ্চারা কেউ নেই। সারা ঘরে শুধু সে আর তার আম্মা। কেউ কেউ উঁকি মেরে দেখছে পর্দার ফাঁক দিয়ে। আম্মা খানিকক্ষণ ওকে তাকিয়ে দেখলেন, চুলে হাত বুলিয়ে দিলেন, তারপর কাছে টেনে এনে মুখে চুমু দিয়ে বাচ্চার মতো আদর করলেন। তারপর আবার খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখেন, চিবুক, গাল, চোখ, হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখেন। তারপর আবার হু হু করে কেঁদে ওঠেন। কিছুক্ষণ পরে বললেন, বাপ আমার, এতদিন পরে আমাকে দেখতে এলে? দীপু কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে রইল। আম্মা হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, কখন এসেছো? একটু আগে। তোমার আব্বা কোথায়? বাসায়। তুমি কার সাথে এসেছো? একা। একা? আম্মা একটু অবাক হয়ে ওর দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। খানিকক্ষণ ওর চুলের ভেতর হাত বুলিয়ে আবার হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, খাওয়া হয়নি তোমার, না? হুম, খেয়েছি আমি স্টেশনে। কি খেয়েছো? পরোটা আর মিষ্টি। বলতে গিয়ে কেন জানি ওর লজ্জা লাগলো। আম্মা বললেন, ঠিক আছে, তবু এসো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে কিছু খাবে। দীপুর কেন জানি ভেতরে যেতে ইচ্ছে করছিল না। অপরিচিত লোকজন ওর ভালো লাগে না। ও আস্তে আস্তে বলল, আমি হাত মুখ ধুয়ে এসেছি, আর আমার একটুও খিদে পায়নি। আম্মা ওর মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার ভেতরে যেতে ইচ্ছে করছে না, না? দীপু মাথা নাড়ল। আম্মা বললেন, ঠিক আছে,
তাহলে বসো এখানে, আমি আসছি। আম্মা ভেতরে গেলেন। তারপর সাথে সাথেই ফিরে এলেন দুটি ফুটফুটে বাচ্চা নিয়ে। একজন ছেলে, একজন মেয়ে। আম্মা ছেলে মেয়ে দুটিকে বললেন, রুমি, লিরা, এ হচ্ছে দীপু, তোমাদের বড় ভাই। ছেলেটি আর মেয়েটি মেশিনের মতো বলল, হ্যালো। দীপু কি বলবে বুঝতে না পেরে একটু হাসল। আম্মা বললেন, তোমরা কথা বলো, আমি আসছি। দীপু এদের মাঝে বড়, কাজেই ওরই কথা বলা শুরু করা দরকার। অথচ কি বলবে বুঝতে পারছিল না। ও কিছু বলার আগে ছেলেটা খুব গম্ভীর হয়ে সোফায় বসে জিজ্ঞেস করলো, তুমি আমাদের ভাই? দীপু মাথা নেড়ে হাসল। ভেরি স্ট্রেঞ্জ। কি? হ্যাভিং এ স্টেপ ব্রাদার ইজ রাদার স্ট্রেঞ্জ। মেয়েটি একটু হেসে উঠে ওর ভাইকে বলল, হি ইজ কিউট, ইজন্ট হি? ভাইটি চোখ পাকিয়ে বোনের দিকে তাকালো। তারপর দীপুকে বলল, শি ইজ ইম্যাচিউরড, ডাজন্ট নো হাউ টু টক। এত ছোট বাচ্চা এমন সুন্দর টকটক ইংরেজি বলছে যে ওর খুব অবাক লাগে। দেখতে এত সুন্দর দুজনেই যে দীপুর আদর করতে ইচ্ছে হচ্ছিল। সত্যি সত্যি যদি ওর দুজন ভাই বোন থাকতো, ওদের যে সে কি আদরই না করত। এমন সময় ওর আম্মা বেরিয়ে এলেন, হাতে একটা বড়সড় ব্যাগ। ছেলে মেয়ে দুজনকে বললেন, তোমরা নিজেদের জিনিসপত্র ঠিক করে নাও, আমার আসতে দেরি হবে, ড্যাডের কথা শোনো। ছেলেটি বলল, ওকে মম। ওর আম্মা মাথা নিচু করলেন আর ছেলে মেয়ে দুজনকে চুপচুপ করে গালে চুমু খেয়ে ভেতরে চলে গেল। আম্মা দীপুকে বললেন, চলো। কোথায়? বাইরে কোথাও। আম্মা ওর হাত ধরে বাইরে নিয়ে এলেন। লাল টুকটুকে গাড়িটার দরজা খুলে দিলেন আম্মা। ও ভিতরে গিয়ে বসলো। ড্রাইভার নেই দেখে দীপু অবাক হচ্ছিল। যখন দেখলো ওর আম্মাই ড্রাইভারের সিটে বসেছেন, তখন সে আরও অবাক হয়ে গেল। ওর আম্মা গাড়িও চালাতে পারেন? দীপু গাড়ি চড়তে খুব ভালোবাসে। খোলা একটা জিপে বসে শাঁ শাঁ করে পাহাড়ের মাঝে একটা রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, এরকম একা ছবি প্রায়ই সে কল্পনা করে। কিন্তু ও গাড়ি চড়েছে খুব কম। এভাবে তো কখনোই চড়েনি। শুধু তার জন্য তার আম্মা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন। ও চোখের কোন দিকে তার আম্মাকে দেখার চেষ্টা করলো। কি আশ্চর্য, তার নিজের আম্মা! দীপু, হুম, একটা কিছু বলো। কি বলবো? আম্মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি আমার ওপর রাগ করে আছো না? দীপু আস্তে আস্তে বলল, কেন? তোমাকে ছেড়ে চলে গেছি তাই? আমি তো জানতাম না, আব্বা কখনো বলেননি। যখন বলেছে তখন তখন একটু দুঃখ হয়েছে। রাগ হবে কেন? আম্মা এক হাতে ওকে টেনে ধরে নিলেন। দীপুর একটু ভয় হচ্ছিল, এক হাতে গাড়ি চালাতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়। ওর আম্মার শরীরে কেমন মিষ্টি একটা গন্ধ। মায়েদের শরীরে বুঝি এরকম গন্ধ হয়। সাঁ করে একটা ট্রাক পাশ দিয়ে চলে গেল। আম্মা ওকে ছেড়ে দিয়ে আবার দু হাতে স্টিয়ারিং ধরলেন। গাড়ি চালাতে কেমন জানি লাগে। ওখানে রাস্তার ডান দিক দিয়ে চালাই তো, এখানে সবাই ডান দিক দিয়ে যায়। হ্যাঁ, ওখানে গাড়ি খুব বেশি। বেশি মানে এত গাড়ি চিন্তা করা যায় না, দম বন্ধ হয়ে আসে আমার। তাই একবার ঢাকা এলে আর ফিরে যেতে মন চায় না। নিজের দেশের থেকে ভালো দেশ আর কোথাও আছে? আম্মা একটুক্ষণ চুপ করে থেকে বললেন, দীপু, কি যাবে আমার সাথে? দীপু চুপ করে রইল। যাবে আমেরিকায়? ওখানে পড়বে? দীপু আস্তে আস্তে বলল, এখন যাব না, বড় হয়ে যাব। এখন যাবে না কেন? না, এখন যাব না। দীপু উত্তর দিতে পারল না। যদিও ও কারণটা জানে,
ওর আব্বাকে ছেড়ে থাকতে পারবে না। আম্মা খানিকক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বায়তুল মোকাররমের পাশে গাড়িটা দাঁড় করিয়ে আম্মা দীপুকে বললেন, এসো দীপু। দীপু নামতে নামতে বলল, কোথায়? এসো তো, একটু ঘুরে বেড়াই। আম্মা ওকে নিয়ে সুন্দর সুন্দর দোকানের পাশ দিয়ে হাঁটতে লাগলেন। একটা খুব বড় দোকান দেখে ওর পিঠে হাত দিয়ে ভেতরে নিয়ে গেলেন। সুন্দর সুন্দর খেলনা, কাপড়, জামা সাজিয়ে রাখা হয়েছে শোকেসের ভেতর। বড় বড় এরকম খেলনার দোকানে ঘুরে বেড়াতে ওর খুব ভালো লাগে। চট্টগ্রাম থাকার সময় একটা দোকানে একটা হাতি দেখেছিল, চাবি দেয়া, থপথপ করে হেঁটে যেত। সে ভারী মজার ব্যাপার। আম্মা একটা শার্ট দেখিয়ে বললেন, দীপু, তোমার এই শার্টটা ভালো লাগে? খুব সুন্দর শার্ট, ভালো না লাগার কোনো কারণ নেই। দীপু মাথা নেড়ে জিজ্ঞেস করলো, কেন? তোমাকে কেমন সুন্দর মানাবে বলো দেখি। না, কি? আমি এত সুন্দর আর এত দামি শার্ট পরতে পারবো না। আম্মা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেলেন। আস্তে আস্তে বললেন, তুমি আমাকে ঘেন্না করো দীপু? তাই আমার থেকে কিছু নিতে চাইছো না? দীপু ভীষণ অপ্রস্তুত হয়ে ওর আম্মার হাত ধরে ফেলল। ব্যস্ত হয়ে বলল, না না না, ছি, আমি ঘেন্না করব কেন? তারপর বলতে গিয়েও বলতে পারল না, মানুষ কি তার মাকে ঘেন্না করতে পারে কখনো? তাহলে আমার থেকে কিছু নিতে চাইছো না কেন? কে বলল নিতে চাই না? আমি শুধু জামা কাপড়ের কথা বলছি। এত সুন্দর আর দামি কাপড় কখনো পরতে পারবো না। আমার লজ্জা লাগে পরতে। লজ্জা লাগে? দীপু অপ্রস্তুত হয়ে বলল, আমার স্কুলের সব ছেলে, পাড়ার সব ছেলে আমার মতো। আমি তার মাঝে এরকম ফুলওয়ালা সুন্দর শার্ট পরতে পারবো না। বোকা বোকা লাগবে। আম্মা খানিকক্ষণ অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। আর দীপু আরও অপ্রস্তুত হয়ে পড়ল। থতমত খেয়ে বলল, আমি যদি আমেরিকা থাকতাম রুমিদের মতো, তাহলে এরকম সুন্দর কাপড় পরতে হতো। এছাড়া আমাকে তো প্লেনেই উঠতে দেবে না। কিন্তু এখন সত্যি আমার দরকার নেই। আম্মা আস্তে আস্তে মাথা নেড়ে ওর পিঠে হাত দিয়ে ওকে বের করে আনলেন। ওরা দুজন স্টেডিয়ামের পাশ দিয়ে হাঁটতে লাগলেন। আর আম্মা ওকে হাজার রকম প্রশ্ন করতে লাগলেন। কোন স্কুলে পড়ো? পরীক্ষায় কি হয়? সবচেয়ে ভালো পারো কোনটা? সবচেয়ে খারাপ লাগে কি পড়তে? কতজন বন্ধু আছে তার? তারা কি করে? ছুটির দিনে কি করে সময় কাটায়? এই সব কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আম্মা ওকে নিয়ে এলেন একটা ভারী সুন্দর হোটেলে। ভেতরে ঢুকেই বুঝতে পারল চাইনিজ হোটেল। ও খালি নাম শুনেছে, কখনো যায়নি ভেতরে। অন্ধকার অন্ধকার, আর চোখে সয়ে গেলে দেখা যায় কি সুন্দর চারিদিক। তার মাঝে খুব হালকা বাজনা শোনা যাচ্ছে, কি ভালো লাগে শুনতে। চারিদিকে টেবিলে লোকজন বসে আছে, খুব সুন্দর জামা কাপড় পরে, আর কথা বলছে খুব আস্তে আস্তে। দীপুর এত ভালো লাগলো যে বলার নয়। আম্মা ওকে নিয়ে বসলেন একটা টেবিলে। খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললেন, দীপু, বাবা তুমি সত্যি আমার উপর রাগ করনি? না। তাহলে একবারও আমাকে আম্মা বলে ডাকনি কেন? দীপু ঠিক এই জিনিসটাই ভাবছিল। একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমার লজ্জা লাগছে, আগে কখনো দেখা হয়নি তো তাই। আম্মা ওকে কাছে টেনে নিয়ে বললেন, মায়ের কাছে লজ্জা কি বলো একবার, বলো। দীপু বলল, তুমি আমাকে তুমি তুমি করে বলছো কেন? আব্বার মতো তুই তুই করে বললেই পারো। বেশ, বলবো বাবা, বলবো। দীপু আস্তে আস্তে ডাকলো, আম্মা। আম্মা বললেন, কি? আর দীপু হু হু করে কেঁদে উঠে আম্মাকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, তুমি আর আব্বা ঝগড়া করলে কেন? আম্মা কি বলবেন? শুকনো ক্লান্ত মুখে বসে রইলেন দীপুকে ধরে। দীপুকে আম্মা এত সব জিনিস খাওয়ালেন যে দীপুর খাওয়ার পরই
উঠতেই পারছিল না। আর কি মজার মজার সব খাবার! এত ভালো আইসক্রিম আগে কখনো খায়নি। শুনে আম্মার খুব দুঃখ হলো। এটা এমন কিছু ভালো আইসক্রিম নয়। এই ঢাকা শহরেই নিজে অনেক ভালো আইসক্রিম খেয়েছেন। বের হবার সময় আম্মা ম্যানেজারের ওখান থেকে বেশ কয় জায়গায় টেলিফোন করলেন। মেম সাহেবের মতো কি টকটক করে ইংরেজি বলেন আম্মা, হাসিটা পর্যন্ত যেন ইংরেজিতে। হোটেল থেকে বাইরে বের হতেই দীপুর চোখ ধাঁধিয়ে গেল। বাইরে কি রোদ! আম্মা খুব সুন্দর একটা কালো সানগ্লাস পরলেন, আর তাতে তাকে আরও সুন্দর দেখাতে লাগলো। দীপু ছেলে মানুষদের মতো ওর আম্মার হাত ধরে রাখলো, যেন ছেড়ে দিলেই হাতছাড়া হয়ে যাবে। হঠাৎ আম্মার যেন কি মনে পড়ে গেল। অমনি ব্যস্ত হয়ে গাড়ির কাছে চলে এলেন। দীপু জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মা? তোর ছবি তুলবো, আয়। ছবি তোলার কথা শুনে ওর মুখে হাসি ফুটে ওঠে। ওর বরাবরই ছবি তুলতে খুব ভালো লাগে। আম্মা জিজ্ঞেস করলেন, তোর ছবি তুলতে ভালো লাগে? হ্যাঁ, খুব। কিন্তু একটা জিনিস। কি? ছবি প্রিন্ট করে আসতে এত দেরি হয় যে বিরক্তি লেগে যায়। দীপুর কথা শুনে আম্মা মুখ টিপে হাসলেন। বললেন, সত্যিই খুব বিরক্ত লেগে যায়? হ্যাঁ, আমার দেরি সহ্য হয় না। আম্মা একটা ক্যামেরা বের করলেন। কি অদ্ভুত ক্যামেরা! দেখে দীপু অবাক হয়ে যায়। ওরকম কেন দেখতে ক্যামেরাটা? আম্মা উত্তর না দিয়ে বললেন, তুই ওখানে দাঁড়া, গাড়িটার পাশে। দীপু দাঁড়ালো। রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ওর লজ্জা লাগছিল, কিন্তু উপায় কি? আম্মা ক্যামেরায় চোখ দিয়ে বললেন, ও কি, মুখ অমন করে রেখেছিস কেন? পেট কামড়াচ্ছে নাকি? শুনে দীপু ফ্যাক করে হেসে ফেলল। সাথে সাথে আম্মা ছবি তুলে নিলেন। ক্যামেরাটা তুলে ধরে আম্মা বললেন, এখন একটা মজা দেখবি? কি মজা? আম্মা ওকে হাতের ঘড়িটা দেখিয়ে বললেন, এই সেকেন্ডের কাঁটাটা যখন এখানে আসবে তখন দেখিস। দীপু বোকা বনে দাঁড়িয়ে রইল। কি আশ্চর্য! যখন ঘড়ির কাঁটাটা ওখানে এসে গেল তক্ষুনি ঘটাং করে ক্যামেরার ভেতর থেকে কি একটা বেরিয়ে পড়ল। আম্মা উপর থেকে একটা পাতলা কাগজ সরিয়ে নিতেই অবাক হয়ে দেখে ওর রঙিন একটা ছবি। সব কয়টা দাঁত বের করে কি হাসিটাই না হাসছে। দীপু আরেকটু হলেই চিৎকার করে উঠত। কোনো মতে বলল, কিভাবে হলো? কিভাবে হলো এটা? এটাকে বলে পোলারয়েড ক্যামেরা। ফটো তোলার 10 সেকেন্ডের ভিতরে ছবি বেরিয়ে আসে। সত্যি? দেখলেই তো নিজে। কি কাণ্ড! নিবি এই ক্যামেরাটা? দীপুর দম বন্ধ হয়ে আসতে চায় উত্তেজনায়। এরকম একটা জিনিস আম্মা তাকে দিয়ে দিতে চাইলেন? ছবি তুলে তোর বন্ধুদের অবাক করে দিবি? নিবি? দীপু মাথা নেড়ে বলল, নেব। দীপু ক্যামেরাটা হাতে নিয়ে দেখে কি হালকা, দেখতে মোটেই ক্যামেরার মতো না, অথচ 1 মিনিটে রঙিন ছবি বেরিয়ে আসে। আম্মা বললেন, এই ক্যামেরার অসুবিধে কি জানিস? কি? ঢাকায় এর ফিল্ম পাওয়া যায় না। আমার কাছে আর অল্প কয়টা আছে। আয় তোকে শিখিয়ে দিই কিভাবে ফিল্ম ঢোকাতে হয়। আম্মা ওকে দেখানোর জন্য আরেকটা ফিল্ম ঢোকালেন। দীপু বলল, এবার আমি তোমার একটা ছবি তুলে দিই। আম্মা হেসে বললেন, আমার ছবি তুলবি? তোল। দীপু ক্যামেরায় চোখ লাগাতে আম্মা বললেন, দাঁড়া, আয় আমি আর তুই দুজনে ছবি তুলি। কাউকে বলি তুলে দিতে। একটা ছেলে হেঁটে যাচ্ছিল পাশ দিয়ে, দেখে মনে হয় কলেজে পড়ে। আম্মা ওকে বললেন, তুমি আমাদের দুজনের একটা ছবি তুলে দিবে? ছেলেটা কৌতূহলী হয়ে বলল, পোলারয়েড ক্যামেরা? আম্মা বললেন, হ্যাঁ। আগে দেখিনি কখনো আমি, খালি নাম শুনেছি। এক্ষুনি ছবি বেরিয়ে আসবে না? কি মজা! ছেলেটা ছবি তুলে দিয়ে দাঁড়িয়ে রইল ছবিটি দেখার জন্য। যখন ছবিটি বেরিয়ে এলো এক্কেবারে মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর রঙিন ছবি! বাসায় গিয়ে নিশ্চয় কত গল্প করবে। দীপু বুঝতে পারে। আম্মা ওকে গাড়িতে চড়িয়ে সারা ঢাকা ঘুরিয়ে বেড়ালেন।
একটু পরে পরেই এক জায়গায় থেমে আরেকটি ক্যামেরা দিয়ে ওর ছবি নিলেন। এগুলো প্রিন্ট করতে হয়, তাই আমেরিকা পৌঁছে ওকে প্রিন্ট করে পাঠাবেন। আজ একদিনে ওর যত ছবি তুললেন, দীপু সারা জীবনেও এত ছবি তোলেনি। আম্মা ওকে নিয়ে গেলেন চিড়িয়াখানায়। হেঁটে হেঁটে বাঘ-ভাল্লুক দেখে দেখে ও ক্লান্ত হয়ে পড়ল। আম্মা তখন ওকে নিয়ে ঘাসের ওপর বসে গেলেন। একটা বাচ্চা ছেলের কাছ থেকে চিনেবাদাম কিনে নিলেন। তারপর বসে বসে দীপুকে খোসা ছাড়িয়ে দিতে লাগলেন। দীপু যেন নিজে খোসা ছাড়াতে পারে না। হঠাৎ দীপুর মনে পড়ল ওর আম্মার আজ চলে যাবার কথা। জিজ্ঞেস করল, আম্মা, তোমার প্লেন ছাড়বে কখন? রাত ৮টায়। তোমার দেরি হয়ে যাবে না? না। তোর সাথে আবার কবে দেখা হবে? খানিকক্ষণ থেকে যাই তোর সাথে। তুই যাবি কেমন করে? ট্রেনে করে। টিকিট কেটে এনেছি। কখন ট্রেন? ৫:৩০টার সময়। এখন কয়টা বাজে? ৩:৩০। ইস, আর মাত্র ২ ঘন্টা। আম্মা ওর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। দেখে দীপুর একেবারে কান্না পেয়ে গেল। রাতে ঘুমাবি কেমন করে? ট্রেনে আমি ঘুমাতে পারি, আর এক রাত না ঘুমালে আমার কিছু হয় না। আম্মা মাথা নেড়ে বললেন, জানতাম তুই এরকম হবি। কী রকম? শক্ত, সমর্থ, রেসপন্সিবল। তোর আব্বা তোর জন্মের পর সব সময় বলতো, ছেলেকে এমন করে বানাবো যেন সব কিছু করতে পারে। আম্মা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, রুমি আর লীরা হয়ে যাচ্ছে অন্যরকম। এখানে এসে থাকতে পারে না, শুধু বলে কবে ফিরে যাবে। আমার আর ভালো লাগে না বাইরে থাকতে। দীপুর ভারী মায়া হলো ওর আম্মার জন্য। আজ এ পর্যন্তই। মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার 2 গল্পটির পরবর্তী অংশ নিয়ে পরের পর্বে আসব। আশা করি ভালো থাকবেন। গল্প শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।